দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024 এই অনুষ্ঠানে, যেখানে আজ আমরা এসেছি বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। এই পার্বতীপুর উপজেলা নির্বাচন 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সেরকম 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী আজ এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন এই মঞ্চে, এবং একই সাথে এই এলাকার ভোটার সাধারণ, কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের একাংশ আমাদের সাথে এই মঞ্চেই সামনে অডিয়েন্সে উপবিষ্ট আছেন। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের যে পরিকল্পনা, এই এলাকার উন্নয়নে তাদের কর্মসূচি, ভবিষ্যতে তারা নির্বাচিত হলে কী ধরনের কাজ করতে চান, এই বিষয়গুলো শুনব। এবং একই সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চেষ্টা করব এখানে উপস্থিত অডিয়েন্সে যারা আছেন তাদের মধ্য থেকেও দু একটা প্রশ্ন নেয়ার জন্য, এবং সেটা সময়ের উপরে নির্ভর করছে। তো আমরা শুরুতেই আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে যারা উপস্থিত রয়েছেন আমার ডান দিকে রয়েছেন, প্রথমেই রয়েছেন জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক, যিনি বর্তমানে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই উপজেলা পরিষদের চেয়ারম্যান। উনি আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এরপরে সর্বডানে রয়েছেন জনাব কাজী আব্দুল গফুর, যিনি সভাপতি উপজেলা জাতীয় পার্টি পার্বতীপুর উপজেলা। এবং আমার বাঁদিকে রয়েছেন জনাব আতিকুর রহমান আতিক, যিনি বাম রাজনৈতিক আদর্শের একজন কর্মী এবং নেতা পার্বতীপুরের। এবং সর্ববামে রয়েছেন জনাব হাজ্জাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুরুতেই আমি খুব সংক্ষেপে প্রত্যেকের কাছে জানতে চাইব, যেই নির্বাচনটা কয়েকদিনের মতোই হতে যাচ্ছে এবং আপনারা তার প্রচার অভিযানে রয়েছেন এখন, এর যে ব্যবস্থাপনা, সার্বিক এখানকার পরিবেশ, এতে আপনারা সন্তুষ্ট কিনা? আমি শুরু করছি জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক, আপনাকে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা থেকে টিপিএস নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024 উপলক্ষে আজকে ওনারা আসছেন আমাদের নির্বাচন সম্পর্কে জানার জন্য। তা আমি প্রথমে এখানে যারা ঢাকা থেকে আসছেন এবং এখানকার যারা সাংবাদিক ভাইয়েরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সুধী সমাজ, সবার জন্য সালাম, আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের জন্য আদাব। এবার উপজেলা নির্বাচন আমরা লক্ষ্য করছি 2024-এর। তা আমরা যে এবারকার নির্বাচনের ব্যবস্থাপনাটা অনেক সুন্দর এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে মানুষ দেখতে পাচ্ছে। ব্যবস্থা নির্বাচন অনেক সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে এবং আমাদের পার্বতীপুরে আমাদের সুন্দর নির্বাচন উপহার দেবো বলে আমরা আশা করছি। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জনাব কাজী আব্দুল গফুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা এবং যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা পরিষদ নির্বাচন 2024 5 জুন অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে আমরা যারা প্রার্থী আছি সবাই মাঠ পর্যায়ে প্রতিটি দ্বারে দ্বারে মানুষের কাছে গিয়েছি এবং শেষ পর্যায়ে এসেছি। তবে এই অনুষ্ঠান বা এই নির্বাচন যে আগামী দিনে হবে, মানুষের মধ্যে একটু শঙ্কা রয়ে গেছে। অতীতের নির্বাচনগুলি একটু ঝুঁকিপূর্ণ বা ঝামেলায় জড়িত ছিল। সেই আশঙ্কায় সাধারণ মানুষ নির্বাচন থেকে দূরে সরে থাকতে চায়। তাদের কথা যে আমরা নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব, কিন্তু আমাদের নিরাপত্তা কী?
কয়েকদিন আগে আমাদের মাননীয় নির্বাচন কমিশন মহোদয় আসছিল ঢাকা দিনাজপুরে, আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমরা আমাদের মত বিনিময় হয়েছে এবং সেখানে আমরা ব্যাপক আলোচনা করছি এবং আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরেছি। সর্বোপরি নির্বাচন কমিশন মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে সুষ্ঠু নির্বাচনের জন্যে যা যা করণীয় তাই করবে। এই মেসেজটুকু আমরা, বিশেষ করে আমি প্রতিটি পথসভায় মানুষকে আশ্বস্ত করছি যে মেসেজটি আমরা ভালো মনে করি, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমি এটাকে ইতিবাচক মনে করি। তাই আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আবারও পরবর্তী প্রশ্ন নিয়ে। তার আগে আমরা এই বিষয়ে আতিকুর রহমান আতিক আপনার সংক্ষিপ্ত বক্তব্য শুনতে চাচ্ছি। ঢাকা থেকে আগত ঢাকা ট্রিপল চারটে পত্রিকা, সেই পত্রিকার আয়োজিত যে আমাদের 2024 সালে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এই মর্মে তারা নির্বাচনের কেন্দ্রকে যে আয়োজন করেছে তাকে সকলকে আমি সাধুবাদ জানাই এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, পাশাপাশি আমার বিপ্লবী লাল সালাম। আপনারা জেনে গেছেন আমি একজন বাম মানুষ, লাল পতাকার মানুষ। গত 20 বছরে যে নির্বাচন হয়েছে পার্বতীপুরে, এই নির্বাচনের অবকাঠামোর যে চিত্র, সেখান থেকে মানুষ দূরে সরিয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে ফিরে আনার জন্য মানুষের যে গণচেতনা, তাই তাদের বাসায় বাড়িতে যাচ্ছি আপনাদের ভিক্ষার দ্বার প্রান্তে চাওয়ার জন্য। এবং আমি আশা করি সরকার বাহাদুরের সদিচ্ছা আছে, দেশের জনগণকে একটা গণমুখী নির্বাচন করবে। এই গণমুখী নির্বাচনের লক্ষ্যে আমি আপনাদের কাছে যাচ্ছি এবং আমি ভোট চাচ্ছি। এবং আমার বিশ্বাস সরকার বাহাদুরের যে একান্ত যারা কর্মচারী বা নির্বাহী বিভাগের কর্মচারী যারা ভোট নেবে বা ভোট দেবে, তাদের সদিচ্ছা আছে যাতে ভোট নিরপেক্ষ হয়, যাতে মানুষ ভোট ছিনা যেতে চায়, সেটা আশ্বাস ব্যর্থ করে আমি ভোটে দাঁড়িয়েছি, আমরা ভোট চাচ্ছি এবং ভোট সুষ্ঠু হবে এই বলে আমি আশাবাদ ব্যর্থ করছি। জি, আপনাকে ধন্যবাদ। জনাব হাজ্জাজুল ইসলাম। IRI এই কোম্পানি থেকে আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠান, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম ও অন্য জাতির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আসলে আমাদের নির্বাচন, আমি তো অনেক আগে থেকে ঘুরছি মাঠে, মানুষের একটা কেমন জানি অনীহা যে ভোট দেব, ভোট দিয়া কি হবে, আবার বলে যে ভোট দিলে ওই ভোট দিলাম আর না দিলাম কি, প্রার্থী তো আপনাদের হয়ে গেছে। এগুলো আমি অনেক কথা বলি তাদের কাছে যে বাবারে ভোট দিতে হবে, আপনার পছন্দের একটা প্রার্থীকে আপনি ভোট দেবেন, তাহলে না হবে আপনার ভোটে সেন্টারে যাবেন না, আবার বলবেন যে ভোট না দিতে আমাদের প্রার্থী হয়ে গেল। এগুলো বলা ঠিক না। এগুলো অনেক প্রশ্ন আমার কাছে আসে, আমি সেইভাবে বলি। আবার ফির কখনো আমাদের অনেক বিষয় বলে, সব বিষয় আমি বলি। তো আজকের এই প্রতিযোগিতা খুব ভালো অনুষ্ঠান করছেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখেন এখন আপনাদের প্রশ্ন কীভাবে করবেন, তারপরে জবাব দেবো। ওকে, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। এ পর্যায়ে আমি জানতে চাইব যে আপনি যদি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হন, তবে এই পার্বতীপুর এলাকার উন্নয়নে, এর আর্থসামাজিক উন্নয়নে আপনার কী ধরনের কর্মসূচি বা পরিকল্পনা রয়েছে, এটা আমাদেরকে সংক্ষেপে বলবেন। প্রথমেই জানতে চাচ্ছি জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আর্থিক সামাজিক উন্নয়নে আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি কী, এটাই বলেছেন আপনি। আমাদের এলাকা পার্বতীপুর উপজেলা সারা বাংলাদেশে যেই উপজেলা একটা ব্যতিক্রম উপজেলা। আমাদের এখানে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান আছে, সেটা জানেন, কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথর খনি, এখানে বাংলাদেশ ভারত পাইপের মাধ্যমে তেল আসে, রেলওয়ের ওয়ার্কশপ আছে। সব মিলে আমরা পার্বতীপুরের মানুষ এইখান থেকে সরকারকে অনেক রাজস্ব আমরা দিয়ে থাকি। সেই হিসেবে এখানে যে উন্নয়নটা হয়েছে, বাংলাদেশ
স্বাধীনতার পর থেকে এই 15 বছরে যে উন্নয়ন হয়েছে এটা দেশের মানুষ দেখেছে, উপজেলার মানুষ দেখেছে, অনেক উন্নয়ন হয়েছে। এবং বাকি যে উন্নয়নগুলো অবশ্যই আমরা সেটা করব। আমি এর আগেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, বর্তমানে চেয়ারম্যান আছি, আবার প্রার্থী হয়েছি। এই উন্নয়নের ব্যাপারে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। এ পর্যায়ে জনাব কাজী আব্দুল গফুর, আপনার কাছ থেকে জানতে চাইব আপনার পরিকল্পনার কথা। আপনি যদি নির্বাচিত হন তবে এই এলাকার উন্নয়নে আপনার পরিকল্পনা কি রয়েছে? আমি নির্বাচিত হলে আমার জনগণের কাছে প্রতিশ্রুতি, আমার যেটা মেসেজ, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং কবরস্থান বা আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, হিন্দুদের মন্দির, আমরা আজকে এই বিষয়গুলো স্পর্শকাতর মনে করি এবং এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমি ভাবছি যে আগামী দিনে আমি নির্বাচিত হলে এই সরকারিভাবে যে বরাদ্দগুলো আসে সেই বরাদ্দগুলো যাতে সঠিক সুষ্ঠুভাবে মানুষের কল্যাণে আসে এবং যে প্রতিষ্ঠানের হকদার সেই হক মোতাবেক তাদের কাছে পৌঁছে, এটা আমার মনের প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশা। আজকে আমরা যখন মাঠে যাই বা প্রতিটি ইউনিয়নে যখন ঘুরছি, এই বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমি মানসিকভাবে একটা বিব্রত বোধ করছি। কারণ এই কথাগুলো বারবার আসতেছে আমাদের মাঝে, প্রার্থীদের মাঝে বারবার আসতেছে। জনগণ কি চায় আমরা বুঝতে পারছি। আজকে জনগণ ভালো মানুষ চায়, ভালো মানুষের ব্যবস্থাপনা চায়, যাতে ভালো মানুষ নির্বাচিত হয়ে জনগণের জন্য কিছু করতে পারে। এই মানুষের কিন্তু এইটা প্রত্যাশা, অন্য কোনো প্রত্যাশা নয়। মানুষ চাইছে সুশাসন একটা যাতে দেশে আসে বা আমাদের উপজেলায় একটু ভালোভাবে মানুষ চলতে পারে, যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এক কথা, হক প্রতিষ্ঠার জন্য আমার সবসময় প্রত্যাশা থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা শুনবো জনাব আতিকুর রহমান আতিক, আপনার কাছ থেকে। আসলে পার্বতীপুর অতি পরিচিত এলাকাটা, ঐতিহাসিক এলাকা। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে জায়গাটা এতটাই পরিচিত, এত বহন করে, যেটা আর কোনো জেলায় এরকম একটা উপজেলা পাওয়া যাবে না, যেখানে মানুষের সামাজিক উন্নয়নের যে অবকাঠামোটা, সরকারের যে সদৃষ্টি দীর্ঘদিনে যা হয়েছে, আমি মনে করি একটি সুষম বন্টন করা সম্ভব হবে আমার পক্ষে। এক, দুই হলো, আপনারা জেনেছেন আমাদের এই পার্বতীপুর জেলায় যে খনিগুলো রয়েছে, একটা হলো বড়বগুড়িয়া কয়লা খনি, আর অপর একটাই হলো মধ্যপাড়া কঠিন শিলা। এই যে দুটি খনি, সেখানে মানুষের চাকরির যে এতদিন বৈষম্য করা হয়েছে, পার্বতীপুর উপজেলার মানুষকে বঞ্চিত করে আমি সেই অধিকার আদায় করে নিয়ে দিতে চাই। এক, অধিকার, আমরা নিজে অধিকার সম্বন্ধে আমরা অক্ষম, অধিকার সম্পর্কে আমরা জানি না। তাই অধিকারকে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে কার কতটুকু অধিকার আছে, কে কতটুকু পেয়েছে, কতটুকু পায়নি। আর সরকারের যে বরাদ্দ আসে, এই বরাদ্দ ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা যাতে লুটপাট করে খেতে না পারে, তাদেরকে সহির বিনিময়ে টাকা দিতে না হয়, তার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আমি আপনাকে আগেই একটা জেনে দিয়েছি, আমি একজন সাংবাদিক মানুষ, তারপরও ক্রাইম রিপোর্ট করা মানুষ, দুর্নীতিপ্রসন্ন রিপোর্ট করি। আপনারা আরও জানবেন, এই বিভাগে আমার চেয়ে ক্রাইম রিপোর্ট হয়তো কেউ করেনি, কোনো ক্রিমিনাল রিপোর্ট করেনি। আমি সবসময় এই যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে একদিন দুইটা মার্ডার হয়েছিল, এইখানে যেটা ছিল সুইপার হত্যা, সেই আমি দেখেছি। আরও অনেক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমার আশা, আমি আশা করি পার্বতীপুরের সামাজিক উন্নয়নে যেটুকু ভূমিকা থাকার প্রয়োজন, সেখানে আমার ভূমিকা থাকবে অবিরল সাহসের মধ্য দিয়ে। কোনো তাবেদারি হবে না, কোনো চামচামি হবে না, কারো কাছে মাথা নত করে নয়। সরকারের যে আসবে তার সুষম বন্টন করতে আমি বাধ্য থাকব, এই বলে আমার প্রতিশ্রুতি। আপনাকে ধন্যবাদ।
এবারে আমরা শুনবো জনাব হাজ্জাজুল ইসলাম আপনার কাছ থেকে পরিকল্পনার কথা। আমার নির্বাচনী এলাকার জন্য আমি একটা ইশতেহার করছি, কারণ এর আগে তো আমি কখনো চেয়ারম্যান বা মেম্বার ইত্যাদি হই নাই, সরকারি কোনো প্রতিষ্ঠানে আমি ছিলাম না, সাংগঠনিক দল করে আসছি, জন্মগতভাবে আওয়ামী লীগ করে আসছি। তো আমি একটা ইশতেহার করছি, আপনারা এর মধ্যে সব কিছুই লেখা আছে। যেরকম 1 নম্বর হলো আপনার প্রতি বছরে ওই যে ত্রাণ শাখা থেকে যেগুলো বরাদ্দ আসে ইত্যাদি অনেকগুলো, সবগুলোই আমার এখানে করছি। এতগুলো তো অনেক সময় প্রয়োজন আছে, আপনারা অবশ্যই পড়ে দেখবেন। আর এছাড়া যতগুলো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অনুদানগুলো দিবে আমাদের উপজেলায়, এগুলা আমি সঠিকভাবে মানে কি বলবো আর, কারণ যদি আমাকে ভোট দেয় আমার জনগণ, আমাকে ভোট দিবে, আমার বিশ্বাস। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমি চেয়ারম্যান হতেও পারি। তো হলে এগুলা সব আমাদের 10টা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা আছে সবাইকে নিয়ে সঠিকভাবে যেভাবে বন্টন করতে হয় সেইভাবেই আমি করার ইচ্ছা আছে আমার। এটা সব আছে এখানে, ইশতেহারের মধ্যে আছে। আর আমি খনির বিষয়গুলো লিখি নেই এখানে, কারণ সেটা তো অনেক বড় জিনিস, খনিটা অনেক বড় জিনিস। আমি জানি, ইতিপূর্বে অনেক কথা শুনছি যে খনির মধ্যে ওই চাকরি যারা কাজ করে, খনির মধ্যে যে চাকরি, ওখানে যে চাকরি করা যে কি কষ্ট, সেটা আপনার না করলে বুঝবেন না। কারণ আমি ওগুলো বুঝি, আমি কর্মজীবী মানুষ। তো এদের মানে অনেক অনিয়ম আছে, সেগুলো আমি দূর করব। আমাদের পার্বতীপুরে রেলওয়ে 4 লাইনের জংশন আছে এখানে। আমাদের পার্বতীপুর উপজেলায় আপনার ক্যালোকা, যেটা ব্যাকশপ, যেখানে মানে ট্রেনের ইঞ্জিন মানে ওখানে তৈরি হওয়ার কথা, সেখানে এখন মেরামত হচ্ছে। তো ওগুলো তো আমার বিষয় না, ওটা আমাদের সরকারি বিষয়। সেখানে হয়তো আমি নজর দেব যে ওখানে অনিয়ম হচ্ছে নাকি। এবং আমাদের পাথরের খনি, কয়লার খনি, পাথরের খনি মধ্যপাড়া, করিনশিলা, আপনার কয়লা খনি হলো। জি আমি ওই প্রসঙ্গে আসবো পরবর্তী প্রশ্নে, জি কয়লা খনির বিষয়ে। জি আপাতত আপনি এই পয়েন্টটা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আপনাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা জানেন যে বাংলাদেশে যে নির্বাচনী এলাকায় আপনারা প্রার্থী হয়েছেন, এখানে অনেক ভোটার রয়েছেন এবং সেই ভোটারদের মধ্যে একটা বড় অংশ কিন্তু আমাদের সমাজের নারী এবং তরুণ ভোটার। তো এই নারী এবং তরুণ ভোটাররা আগামী দিনে তাদের শিক্ষার চ্যালেঞ্জ রয়েছে, তাদের কর্মসংস্থানের বিষয় রয়েছে, এগুলোকে আরও কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এ ব্যাপারে আপনাদের নিজস্ব কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। প্রথমে জিজ্ঞেস করছি, জানতে চাচ্ছি জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক আপনার কাছে নারী এবং তরুণ ভোটারদের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। নারী এবং তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলবো, বর্তমান সরকার নারী এবং তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন। ইতিমধ্যে আমাদের উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থাকার কারণে তারা এখানে কাজ করার সুযোগ পেয়েছেন। এখানে আরও যাতে সুযোগ পায় এই ধরনের পরিকল্পনা আমাদের আছে, যে আরও যাতে প্রতিষ্ঠান হয়, এরকম বেকারত্ব দূর করা যায়, সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে। সেখানে তারা তাদের জীবন জীবিকা যাতে সুন্দরভাবে চালাতে পারে। আমি নিজে একজন উদ্যোক্তা, আমার এবং আরও যত নারী এবং তরুণেরা এখানে উদ্যোক্ত হয় সে ব্যাপারে আমার পরিকল্পনা আছে। তারা যেন এই পার্বতীপুর উপজেলা সারা বাংলাদেশে তাদের যেন কর্মস্থানের নিয়ে তারা যেন একটু করতে পারে, সেটার জন্য সরকারের যেমন আছে সেটা আমাদের স্থানীয়ভাবেও সেটা আমাদের পরিকল্পনা আছে। এখন নারীদের বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি,
এবং কাজে লাগাচ্ছি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, আপনার গরু পালন, হাঁস পালন, মুরগি পালন, বা সে ব্যবসায়ী হবে সেই ধরনের। এবং আমাদের সমাজে যারা যুব সমাজ আছে বেকার, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং শেষে তাদেরকে লোন দেওয়া হচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে। আমি মনে করি যে আমাদের এই প্রচেষ্টায় সরকার অবশ্যই দৃষ্টি দেবেন এবং সরকার দৃষ্টি দিয়েছেন এবং আরও যাতে দিতে পারেন সে পরিকল্পনা অন্তত আমার আছে। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এই একই প্রশ্নে আমরা এখন শুনব জনাব কাজী আব্দুল গফুর, আপনার বক্তব্য। জি ধন্যবাদ। কর্মসংস্থান সৃষ্টিতে এই বিষয়টি খুব অতীব গুরুত্বপূর্ণ। আমাদের পার্বতীপুর উপজেলা মফস্বল এলাকা, শিল্পপতির খুবই অভাব এখানে। সে কারণে শুধু সরকারের আশায় যদি মুখ চেয়ে থাকি, কর্মসংস্থান সৃষ্টি হবে না। এবং এখানে সরকারের সাধ্যমতো কর্মসংস্থান সৃষ্টি হয়, কিন্তু আজকে বেকারত্বের যে অভিশাপ, সরকারের একার পক্ষে এটা করা সম্ভব নয়। তাই আমি মনে করি যারা আছে, কিছু শিল্পপতি আছে বা স্থানীয় বিত্তবান ব্যক্তিবর্গ আছে, তারা এদিকে দৃষ্টি দেয় না। যার কারণে আজকে অবহেলিত তরুণ সমাজ, নারী সমাজ, আজকে যদি ঢাকার মতো গার্মেন্টস, 2টা গার্মেন্টস থাকতো এখানে, আজকে আমার মনে হয় কর্মসংস্থান সৃষ্টি হইতো। যেহেতু এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, করতেছে না, আজকে বেকারত্বের অভিশাপটা বেশি। তাই আমি নারী ও তরুণদের ভোটারদের সার্বিক জীবমান, যেটা জীবনমান বলছেন, এটাকে এখান থেকে আমাদের পক্ষ থেকে এখানে উন্নয়ন করা খুবই কষ্টকর ব্যাপার। কারণ এটা মফস্বল এলাকা, আমাদের পার্বতীপুর উপজেলা, সাধারণ মানুষের বসবাস। এই যদি কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে এখানে অবশ্যই যারা বিত্তবান আছে, যারা শিল্পপতি আছে, তাদের এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই একই প্রশ্নে এখন জনাব আতিকুর রহমান আতিক, আপনার বক্তব্যটা শুনতে চাই। আসলে নারী পুরুষের ব্যাপারে একটা শ্রেণীবৈষম্য তো থেকে যায় সরকার বাহাদুরের পক্ষ থেকে। একদিকে বলা আছে 60%, আর একদিকে বলা আছে 40%। এই বৈষম্যটা সরকারের পক্ষ থেকে হয়েছে। আমি মনে করি সকলের ক্ষেত্রে সুষম বন্টনের খুব প্রয়োজন। যদি সুষম বন্টন হয় তাহলে সেখানে ভালো কিছু আসা সম্ভব। আর একদিকে আমি বলতে চাচ্ছি, আমাদের পার্বতীপুর এতটাই পরিচিত, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কোনো ভালো কোনো শিল্প কারখানা গড়ে উঠেছে বেসরকারিভাবে, এটা কোনো দেখা যায় না। যে কারণেই আমাদের এলাকার ছেলেপেলেরা নতুন কোনো কর্মসংস্থানে যা চাকরি করতে পারবে কি পারবে না, এ ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। যৎসামান্য ব্যবস্থা নাকি করেছে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তারা কিছু ট্রেনিং দিচ্ছে বৈদেশিকে পাঠানোর জন্য। তারা বৈদেশে যাবে, কিছু টাকা নিয়ে আসবে, কিন্তু সেখানে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যে নির্যাতিত হচ্ছে, সে বিষয়ে সরকারের সুদৃষ্টি রাখতে হবে। আমি একটি দম্ভ করে বলতে চাই যে পার্বতীপুরের মানুষের দীর্ঘ 30 বছর 40 বছর যে বৈষম্য করা হয়েছে, পার্বতীপুরের মানুষ 2টি খনিতে আমাদের কোনো স্থান করা হয়নি। যৎসামান্য কয়েকটা লোকের চাকরি হয়েছে, তাছাড়া দেখা যায় বিভিন্ন জেলার মানুষ নিয়ে আসে। আর একটা যে বেশি করে লক্ষ্য করা গেছে, পার্বতীপুরে সে ফুলবাড়ির লোকেরা ওখানে চাকরি করে। কারা করে, এর পেছনে কি আছে, এর হোতা কি, এটা প্রকাশ্যে আমি বার করে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই। পার্বতীপুরের মানুষ কর্মসংস্থান চায়, পার্বতীপুরের মানুষ সুষম বন্টন দিতে হবে ইন টোটাল হিসাব। আর একটা জিনিস বলতে চাই, আমরা প্রশিক্ষণের জন্য সরকারের কাছে যদি সুদৃষ্টি রাখি যে আজকে এই পার্বতীপুরের অবহেলিত মানুষের যে ছেলেরা, বেকার ছেলেরা, তাদের জন্য কর্মসংস্থানের জন্য যদি আমরা প্রতিজনের প্রতি সুদৃষ্টি রাখি, যাতে ছেলেরা মাদকক্ষণ না হয়, যাতে ছেলেরা নষ্ট পথে না যায়, এই দৃষ্টি আমাদেরকে রাখতে হবে। আপনারা অবশ্যই জেনে গেছেন পার্বতীপুর এক সময় দেখা গেছে মাদকের কারখানা হিসেবে পরিচিত। কেন মাদক, কেন কিভাবে আসে? এখান থেকে তো দূরের সীমান্ত পথ হলো হিলি, আর একটা হলো আমি একটি জিনিস বলবো, সেটা হলো আমাদের যে
সামাজিক ছেলেমেয়ে যে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে যাবে, সেখানে তারা অনীহা প্রকাশ করেছে। কিভাবে করেছে? আমরা ভোট দিয়ে কি হবে? আমরা এখান থেকে বুঝিয়ে দিতে চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমরা দাঁড়িয়েছি। আমরা আমাদের ভোট, আমাদের অধিকারটুকু আমরা তাদের কাছে বুঝিয়ে দেব আপনারা কি ভোট দিয়েছেন। আর আমি আপনাকে ধন্যবাদ। আমি যদি এর জিততে পারি, পরবর্তীতে আবারও আসবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা একটু শুনে নেব জনাব হুজ্জাজুল ইসলামকে। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। নারী ও তরুণ ভোটার, আমাদের ভোট দেওয়ার জন্য অনেক উৎসাহ। কারণ আমি তো দাঁড়ে দাঁড়িয়ে গেছি, নতুন ভোটার যারা, তরুণ ভোটার, এদের ভোট দেওয়ার জন্য এত উৎসাহ সেটা আমি বলতে পারবো না। কিন্তু ওরা বলে যে ভোটটা দিয়ে কি হবে, কোথায় যাবে? আমি বলি যে বাবা, ভোটটা দিও, তোমার ভোট ঠিক থাকবে, ভোট দিতে যাইও, তো যাবে। আর নারীর কালে বলছেন, নারী আমাদের এই যে বাল্যবিবাহগুলো হচ্ছে, এই জন্য নারীগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ হলে তো তাদের মেধা কোথায় যায় সেটা ডাক্তারবাবু বলতে পারবে। আর কর্মসংস্থার কথা বলছেন, আমাদের পার্বতীপুরে অনেক প্রতিষ্ঠান আছে, যেরকম আগে বললাম ওই যে আমাদের ক্যালোকা যেটা ওয়ার্কশপ, এখানে কিন্তু এখন ওই আপনার মাস্টার রোলে, যেটা বলি আমি বাংলায় বলি, মাস্টার রোলে যেগুলো নিচ্ছে, অনেক কর্মস্থান হচ্ছে। আবার খনিতে হচ্ছে। আমাদের ওই যে চায়না একটা প্রজেক্ট করছে, কি এটার নাম ছনি নাকি, ওখানেও অনেক কর্মস্থান আছে। তা সরকার একাই কি করবে? আর বিশেষ করে কর্মস্থানটা আরও বেশি করে হারাচ্ছে কোথায়? মাদক। আপনার মেধা, আপনার সব কিছু মাদক সেবন যারা করে এরা সব হেরে যাচ্ছে। আপনারা এদিকে একটু দৃষ্টি দিয়ে দেখুন যে মাদক সেবন, একটা পরিবারে যদি একটা ছেলে থাকে, একটা পরিবারে একটা লোক যদি মাদক সেবক থাকে, সেই পরিবারটা মানে দুজক কি জিনিস সেটা দেখতে হবে না, ওই ছেলেটা বা ওই মেয়েটাই দেখাবে। আপনাদের কাছে আমার অনুরোধ করছি, এই মাদকটা রোধ করুন। আমি জানি না কিভাবে করবে, আল্লাহ যদি আমার সম্মান দেয় চেষ্টা করব। পার্বতীপুর উপজেলা হয় ওরা থাকবে মাদক, নইলে আমি থাকবো। ধন্যবাদ। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আবারও ফিরে আসছি জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে, যেটা প্রসঙ্গক্রমে আপনারা প্রত্যেকেই কিছুটা বলেছেন ইতিমধ্যেই, যে এই পার্বতীপুর উপজেলা, এখানে খনিজ সম্পদের একটা বিশাল ভাণ্ডার রয়েছে, কয়লা খনি রয়েছে, কঠিন শিলা রয়েছে, আপনারা এখানকার রেলওয়ের যে ঐতিহ্যের কথা বলেছেন। এই সার্বিক বিষয়গুলো এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, এই সেক্টরগুলোকে ধরে আপনার কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা, জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক? ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে খনি আছেন দুটা, এটা আমাদের সম্পদ, এটি আমাদের দেশের সম্পদ। সারা বাংলাদেশে কোথাও খনি নাই। খনিটা হলো আমাদের পার্বতীর দুটাই, এটা বড় পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যশিলা দুটাই, এবং এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এটা অবশ্যই এটি একটি বড় কাজ। এইটা আরও কিভাবে এটাকে আরও এটার প্রসার করা যায়, নিশ্চয়ই এটা সরকার দেখবেন, সরকার দেখছেন ইতিপূর্বে। আমি মনে করি যে এটি সরকারের ব্যাপার। এখানে যদি এটাকে আরও নতুন নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে এটাকে আরও যদি সম্প্রসারিত করা যায়, ভালোভাবে কয়লা এবং পাথর উঠানো যায়, সেক্ষেত্রে এখানে আরও আমাদের কর্মস্থান যেমন বাড়বে, এলাকার জীবনমান উন্নয়ন বাড়বে, সে সাথে সরকার লাভবান হবে। আমি এটা মনে করি এটা একটি বড় বিষয়, এটি সরকার নিশ্চয়ই চিন্তা করবে। পাশাপাশি আমি জনপ্রতিনিধি ছিলাম এবং আগামীতে যদি হই, আমার কাছে কোনো সহযোগিতা বা আমার এরকম যদি কোনো পর্যায়ে পড়েন, তাহলে অবশ্যই সেটা আমি সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ জনাব প্রামাণিক। আমরা কাজী আব্দুল গফুর আপনার কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাই। ধন্যবাদ। কঠিন শিলা খনি এবং বড় পুকুরিয়া কয়লা খনি এসব প্রাকৃতিক
খনিজ সম্পদ, মূল্যবান সম্পদ। কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি এই প্রতিষ্ঠানগুলোতে খুব অনিয়ম ও দুর্নীতি প্রভাব খাটিয়ে কিছু কিছু লোক পাহাড় সমতুল্য সম্পদ করিয়েছে, যা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি। এখানে যদি সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠানগুলো চলতো, যাদের দায়িত্ব আছে তারা ঠিকভাবে যদি আপনার এই জিনিসগুলো, যাদের দায়িত্ব আছে তারা যদি দায়িত্বশীলভাবে এগুলো দেখাশোনা করত, এবং বিশেষ করে আত্মীয়করণ এবং স্বজনপ্রীতি আছে এর মধ্যে, আমরা উপলব্ধি করছি। আজকে সোনার বাংলাদেশ, আজকে এই খনিজগুলো যদি আমাদের সৎভাবে ব্যবহার হইতো, তাহলে আমার মনে হয় সোনার বাংলাদেশের একটা স্বপ্ন এখানে পূরণ হইতো। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা বারবার এই কয়লার খনি যদি একটি লোক নিয়োগ করা হয়, মাস্টার হলেও নিয়োগ করা হয়, সেখানেও লক্ষ লক্ষ টাকার অনিয়ম দুর্নীতি দেখা যায়। আমরা অত্যন্ত দুঃখ ভরে বলতে চাই আমি, এইগুলো থেকে আমাদের যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে সরে আসতে হবে এবং আগামী দিনে নতুন প্রজন্মের জন্য একটা ইতিহাস ওটা থাকবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের জানতে পারে যে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত লোক তারা সঠিকভাবে কাজ করছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের একটি বিরাট সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। জনাব আতিকুর রহমান আতিক। আসলে কথার শেষ নাই। আমরা আজকের নির্বাচনে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি দিয়ে যায়, কথা বলে যায়, কিন্তু কথা রাখে না। এ কথাই একজন সুনীল গঙ্গোপাধ্যায় তার চট্টোপাধ্যায় একটা কথা বলছিল, যে মানুষের সেই কথাটাকেই আমি বলতে চাই। 33 বছর কাটলো, কেউ কথা দিয়ে কথা রাখেনি। সেই যে ফাজিলগুলোর কথা রাখে না, এমনই কিন্তু অনেকেই প্রতিশ্রুতি দিয়ে যায়, কথা রাখে না। আমি চেষ্টা করব এদের কথাগুলো রাখার জন্য। আপনারা বলতেছেন, অনেক সময় বলা হয়েছে, আপনারা অবশ্যই জেনে গেছেন পার্বতীপুরম বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া কঠিন শিলা, এখানে 1000 মিটার রেল চুরি হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে 115 মিটার, হাজার এত টাকা, কোটি কোটি টাকা সম্পদ চুরি করে নিয়ে গেছে। আগাতে এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যদি নির্বাচিত হই, আপনারা জেনে যাবেন আমি এই চোরদের ব্যবস্থা গ্রহণ করব। অলরেডি আমি ফাইন্ড আউট করেছি এই রেল চুরির সাথে কারা জড়িত। আর একটা জিনিস হলো তাদের চাকরির কথাগুলো বলছি। মধ্যপাড়া খনিতে 2001 সালে আমি চাকরির একটা দৃশ্য দেখেছিলাম। 2001 এবং 99 সালে 201 জন আর 200 জন আর 199 জন এদের চাকরির দাবিতে আমি আন্দোলন করেছিলাম। আমি চেষ্টা করি এই এলাকার যুব সমাজকে নিয়ে এই খনি দুটোতে যেন আমাদের যুব সমাজকে চাকরি হয় এবং অর্থবিহীন ঘুষবিহীন চাকরি হয়, সে ব্যবস্থা আমি করব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে পরবর্তীতে। এই পর্যায়ে জনাব হজ্জাজুল ইসলাম, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কর্মসংস্থান জায়গা অনেক আছে। আমাদের এই সরকার উদ্যোগ নিয়েছিলেন যে ওই যে আপনার কয়লা খনি যেটা ওপেন করবে, ওখানে ওপেন হলে অনেক কর্মসংস্থান হতো। যাই হোক, এলাকার কিছু লোকজনের জটিলতার কারণে ওটা প্রসেস চলতেছে, হয়তো আমি তো জানি না। ওপেন হলে অনেক কর্মসংস্থান হবে। আর ভাই বললেন যে কথা দিয়ে কথা রাখেন না, কথা রাখেন। কিছু মানুষ আছে কথা রাখেন, কর্মসংস্থান হবে। সবচেয়ে আগে আপনি দেখেন মাদকটা বন্ধ করেন, তাহলে দেখবেন যে ফ্রেশ ব্রেন হলে ভালো কাজে কর্ম অনেক আছে, অনেক কর্ম আছে, করে খেতে পারি আমরা। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো এবং 4 জন প্রার্থীর বক্তব্য শুনছিলেন আমাদের সামনে। আমি এই পর্যায়ে খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে 2-1টা প্রশ্ন নিতে চাই। যদি আপনারা কেউ আগ্রহী হন যে আমাদের সামনে যে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে কোনো স্পেসিফিক যদি সুনির্দিষ্ট আপনাদের কোনো প্রশ্ন থাকে, যা হয়তো আমরা আলোচনায় এ পর্যন্ত নিয়ে আসিনি, আপনাদের এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে হাত তুললে আমি। জি, আমি মোহাম্মদ মুসলিমুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক। আমি প্রার্থীদের কাছে প্রশ্ন করতে চাই
আমি এলাকা ঘুরেছি, ঘুরে দেখলাম যে সমস্ত রাস্তাগুলো প্রায় হয়ে গেছে, কোথাও বাকি নাই, অল্প কিছু বাকি আছে। আপনারা নির্বাচিত হলে এটা করে দিবেন কিনা? খুব দ্রুত, মানুষ কষ্ট পাচ্ছে, খুবই অল্প জায়গা, গোটা উপজেলা কভার হয়ে গেছে, কিন্তু অল্প কিছু জায়গা বাকি আছে, এইটা আপনারা করে দিবেন কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি বিশেষ করে বলতে চাই 1 নম্বর ইউনিয়ন, 9 নম্বর ইউনিয়ন, 5 নম্বর ইউনিয়নের করুণ অবস্থা, রাস্তাঘাটের এত খারাপ অবস্থা, বাইক নিয়ে ওখানে যাওয়া যায় না। তা আমি যারা নির্বাচিত হবে এবং যারা যিনি ক্ষমতায় আছেন সবার কাছে প্রশ্ন করতে চাই যে এটা কবে সমাধান হবে? এক এক লোকের এত প্রশ্নের সম্মুখীন যে কেন এখনো রাস্তা হয় না। বিগত 40 বছর যাবত একজন এমপি আছে এখানে, আমাদের পাকা রাস্তা হয় না, এটা কোনো কথা? অনেক লোক হাঁটতে পারে জি না। ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, প্লিজ জি, জি। বসুন। ঠিক আছে, আপনাদের আমাদের আসলে সময় স্বল্পতার জন্য আর প্রশ্ন নিচ্ছি না আপনাদের কাছ থেকে। তবে আপনারা যারা যে দুজন প্রশ্ন করলেন, এ ব্যাপারে সংক্ষেপে যদি আপনার কোনো কিছু রেসপন্স করার থাকে তাহলে সংক্ষেপে একটু বলবেন। আমি এবারে প্রথমেই হাজ্জাজুল ইসলাম আপনার কাছ থেকে আসি। আসলে এই রাস্তাগুলো যেগুলো আপনারা প্রশ্ন করলেন, রাস্তা বানানোর ক্ষমতা কিন্তু আমাদের নাই। আছে সরকার দিবে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে, এমপি মহোদয়ের কাছ থেকে আমরা করে নিতে পারবো। এগুলো হয় বিভিন্ন কারণে, ওই যে আমাদের মনে করেন করোনা গেল, আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এগুলোর মধ্যে তো দেশটা পৃথিবীটা পিছিয়ে গেছে। এই রাস্তাগুলো না, রাস্তা আরও অনেক বেশি হতো, কিন্তু দেখেন না, করোনা গেল 2 বছর, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো এখনও চলছেই, আবার এই গাজা লাগছে। সারা বিশ্বের অবস্থা দেখেন, শুধু রাস্তাঘাট দেখেন না, গাজায় দেখেন কি অবস্থা। তো এগুলো থেমে গেলে হবে। তারপরে আমি গেলাম পদ্মা সেতু দেখার জন্য, টুঙ্গিপাড়া গেছিলাম মাজার জিয়ারত করার জন্য। তা আমি তো দেখলাম যে এটা বোধহয় আমাদের বাংলাদেশের রাস্তা না, কোনো ভালো দেশে গেছি, মানে আমেরিকা বা অন্য অন্য কোনো রাষ্ট্রে। আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে। এই ঢাকা গেলাম, এরে বাবারে, মেট্রো রেল, মানে ইত্যাদি অনেক কি উন্নয়ন চাচ্ছেন আপনারা, কিন্তু আমাদের রাস্তাঘাটগুলো হয় না। এগুলো লোকাল রাস্তা তো ছিলই না, এগুলো তো কর্মে 1 কিলো 2 কিলো 5 কিলো করে হচ্ছে। তা আশা করি আমাদের এই সরকার একটু শান্ত হলে, মানে বিশ্বটা একটু শান্ত হলে সব রাস্তা ইনশাল্লাহ হবে, আপনারা আশা রাখেন। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জনাব আতিকুর রহমান আতিক। এই উপজেলা পরিষদটা হলো একটা বড় সংসদের মতো, তার সেকেন্ড পর্যায়ে এটা। এখানে যিনি থাকবেন তার নিয়ন্ত্রণে থাকবে নির্বাহী কর্মকর্তা। উপজেলার কতগুলো নির্বাহী কর্মকর্তার মধ্যে ইউনো সাহেব থাকবে, থানা থাকবে, তারপরে এলজিডি থাকবে। এদেরকে চালার মতো যদি যোগ্যতা থাকে তাহলে আপনাদের সম্ভব। আমি গত কয়েকটা জায়গায় গিয়েছি, রাস্তার কথা দেখেছি। আমরা এবছর জেনে গেছি যে পরিবেশের এত কষ্ট, গাছ কেটে ফেলে দিয়েছে, মিথ্যা অজুহাতে বিভিন্ন গাছ টাছ কেটে ফেলেছে। আজকে সেই গাছ নেই, আমাদের সেই আবহাওয়া আজকে মনে হচ্ছে এটা একটা ভূমি, এটা মরুভূমি হয়ে গেছে। আপনারা অবশ্যই জেনে গেছেন বড়পুকুরি এলাকার 20 থেকে 25টা গ্রামে পানি নেই। রাস্তা বানাচ্ছে, রাস্তার কথা না, রাস্তার আগেই তারা কি রাস্তা বানাচ্ছে সেটা জানতে হবে। আর প্রতিহিংসার বরাদ্দ তো সবসময় আছে। আমি গত 4 দিন আগে একটা মিটিংয়ে জনসভা করতে গিয়েছিলাম পাটকাঘাটা নামের একটা জায়গায়। সেখানে যা কি শুনলাম, ওখানে 2 থেকে 3 কিলো রাস্তা করে নাই, এবং এতটা মানে এত দুরবস্থা ওখানে যাওয়ার মতো রাস্তা। আমি দুঃখিত জনাব আতিক, আমাদের হাতে আর সময় নেই, আপনি শেষ করবেন। আমি শুধু এটুকু বলতে চাই, একজন প্রকৃত উপজেলার অভিভাবক, তার দায়িত্ব থাকবে তার যে নির্বাহী বিভাগে যা কর্মকর্তারা থাকবে, থানা থেকে শুরু করে, তাদের সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করা। আর থানায় যেমন টাকা ছাড়া থানায় মামলা হয় না, সেটার দায়িত্ব নিতে হবে তাকে। জি আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা জনাব কাজী আব্দুল গফুর আপনার কাছ থেকে সংক্ষেপে এই প্রশ্নের জবাবে শুনব। রাস্তাঘাটের সম্পর্কে বিষয়টা, সে 10টা ইউনিয়ন এবং পৌরসভার কথা বাদে দিলাম, রাস্তার যে বেহাল অবস্থা, আমি দীর্ঘ 2 মাস ধরে প্রতিটি রাস্তায় মোটরসাইকেল ঘুরতেছি। রাস্তা বানার একটা কৌশল লক্ষ্য করছি আমি। এখানে 1 কিলো তৈরি হলো, আবার কিছু মাটির রাস্তা,
আবার চলে গেল, আবার কিছু দূর গিয়ে আবার 1 কিলো। শুধু মুখটা দেখতেছি, কোথায় কোথায় হয়েছে, আবার মাঝখানে নাই, পুরা মাটি মাটি মাটি। 9 নম্বর 10 নম্বর 1 নম্বরও ওই রকম দেখলাম। এটা একটা কৌশল, রাজনৈতিক কৌশল হতে পারে, ভোট নেওয়ারও একটা কৌশল হতে পারে, কিন্তু এটার ব্যাপারে জনগণ কিন্তু সজাগ। জনগণ বলতে চায়, একটি মানুষ যখন 40 বছর ধরে এখানে 35 বছর ধরে ক্ষমতা থাকে, কি করি তার এখনও কাজ অসমাপ্ত রাখে, বিশেষ করে রাস্তাঘাট। অন্য বিষয় গেলে বাদ দিতাম, তাইলে আমার এখানে আন্তরিকতার অভাব থাকতে পারে, আর অন্য কোনো বিষয় থাকতে পারে। তা আমি সবার কাছে বলতে চাই, আজকে সমালোচনা আলোচনা হতেই পারে, আগামী দিনে যারা আসবে তারা যাতে সমালোচনার পাত্র না হয় এবং উন্নয়নমূলক কাজে জড়িত থাকে। জনগণ যেটা চায়, জনগণের পক্ষে রায় বা কাজ করা, উন্নয়নমূলক কাজ করা, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে, এইটা আমার প্রত্যাশা। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক। ধন্যবাদ আপনাকে। আসলে আমি সহ 4 জন প্রার্থী, ওনারা নতুন প্রার্থী, ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলার চেয়ারম্যান আগে ছিলাম, এখনও আছি, আবার প্রার্থী হয়েছি। আমাদের এই টার্মে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি, সেটা আমরা করার চেষ্টা করছি। নতুন করে এই নির্বাচনে দাঁড়িয়ে কোনো প্রতিশ্রুতি আমার দেওয়া সঠিক হবে না, এটা আচরণবিধি লঙ্ঘন হবে। আমি মনে করি এই উপজেলাবাসী জানেন, আমার অন্তত প্রতিনিধিত্ব করা ওনারা দেখছেন কি হতে পারে। আমি সেটা আমার এলাকার মানুষ সেটা জানেন। এখানে আমাদের মাদক সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আছে, আমরা বাংলাদেশে আছে সেটাও বলবো। আমরা মাদক নির্মূল করতে না পারলে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমি জনপ্রতিনিধি হলে অবশ্যই জনগণকে সাথে নিয়ে এটার প্রতিবাদ করব। মাদকের ব্যাপারে যে বাকি যে কাজগুলো রয়েছে, আপনারা জানেন একটি কাজ করতে গেলে পঞ্চবার্ষিক পরিকল্পনা লাগে, সেই পরিকল্পনা আমার রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমি নির্বাচিত হলে আমাকে এই এলাকার মানুষ যদি পুনরায় আমাকে সেবা করার সুযোগ করে দেন, আমি অবশ্যই, আমার মুখস্থ আছে যে কোথায় কোন সমস্যা আমি সেটা জানি, সেটা অবশ্যই সেটা সমাপ্ত করার চেষ্টা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আপনারা এতক্ষণ সকলে যে আলোচনাকে ঋদ্ধ করলেন, আপনাদের নিজস্ব চিন্তাভাবনা, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যতের কথাগুলো বলে, তা নিশ্চয়ই আমাদের এই এলাকার অন্তত ভোটার যারা, তাদেরকে আগামী দিনে নির্বাচনের দিনে একটা সুন্দর নির্বাচন অংশগ্রহণ এবং তার মধ্য দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যারা উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী 4 জন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ঢাকা ট্রিবিউন IRI নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024। এতক্ষণ আমরা কথা বললাম দিনাজপুরের পার্বতীপুর থেকে। ধন্যবাদ সকলকে।